বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেকে বললেন যে আমরা তাকে চিনি না। আচ্ছা, ভালো কথা, চিনেন না, সেই লোক কিভাবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলো? সরকার পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছে না, আইনের শাসন নাই, পুলিশ ফাংশন করতেছে না, এই কারণে মানুষ শুধুমাত্র ধর্ষণ না, চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, দখলদারিত্ব, সামাজিক বিশৃঙ্খলা, মারামারি সবই তো চলতেছে। প্রধান উপদেষ্টা কি এখনো পর্যন্ত আপনারা বাংলাদেশের যারা সাংবাদিক কারোর সামনে সাক্ষাৎকার দিয়েছে, প্রেস ব্রিফিং করেছে? করে নাই। তিনি ওই যে বিদেশের ছোটখাটো গণমাধ্যম পাইলেও সেখানে সাক্ষাৎকার দেন। বাংলাদেশে কোনো টেলিভিশনে বলেন, অধিকাংশ বা আপনার প্রেস ব্রিফিং বলেন, তিনি সাক্ষাৎকার দিতে চান না। তিনি সবসময় বাংলাদেশের গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ভুলে যাননি, সরকার পতনের পরপরই দৈনিক যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে ডিসি নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের কেলেঙ্কারি, এবং সেই সময় নাম এসেছিল গাজী সালাউদ্দিন তানভীর নামের এই ব্যক্তির। সেই নিউজ বা সংবাদ নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই যে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী এই মুরব্বী, তার নাম কিন্তু এসেছিল। দেখেন, ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেকে বললেন যে আমরা তাকে চিনি না। আচ্ছা, ভালো কথা, চিনেন না, সেই লোক কিভাবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলো? যদি আপনি তাকে না চিনেন, আপনার সাথে কোনো সম্পর্ক না থাকে, কিভাবে হলো? একজন বিতর্কিত ব্যক্তিকে আপনি কি কারণে কমিটিতে নিলেন? দেখেন, আমি একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পেয়েছিলাম যে এই ডিসি নিয়োগের সাথে আসলেই সরাসরি গাজী সালাউদ্দিন তানভীর জড়িত, এবং তাকে ওইখানে দায়িত্ব দিয়েছিল আরও দুইজন রাঘব বোয়াল। আমি এই মুহূর্তে আসলে নাম বলে ফেসবুকে কাদা ছড়াছড়ি করতে চাই না, তথ্য প্রমাণ আছে এবং যারা এগুলো করেছে তারাও জানে, এমনকি এই নতুন দলের অনেকে এই বিষয়গুলো জানে। জাস্ট এতটুকুই বললাম, সব কথা তো আসলে খুলে বলা লাগে না। এবং সর্বশেষ এই গাজী সালাউদ্দিন তানভীরের নাম এসেছে। আমার কথা হলো যে এই এনসিটিভিতে তার কাজটা কি? যে একবার সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে এক ধরনের বিতর্ক সৃষ্টি হলো, সেই একই ব্যক্তি আবার এনসিটিভিতে হোয়াট ইজ দিস, কারা তাকে এখানে বসিয়েছে, সেটি তো এই মুহূর্তে খতিয়ে দেখা দরকার। দেখেন, এই যে বড় দল বা নতুন দল, তাদের যারা শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু বিষয়গুলো জানে, এবং অনেকে এটি নিয়ে বিব্রত। আমার সাথে কারো কারোর কথা হয়েছে, আমাকে ফোন দিয়েছে, অনেকে তাদের লোকই কিন্তু ফেসবুকে শেয়ার দিয়েছে আমার পোস্ট বা অন্য সংবাদ, বলছে যে তাকে আমরা সন্দেহের তালিকায় রেখেছিলাম। আমি মনে করি যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই নতুন দলের নেতা তিনি, সুতরাং অবশ্যই সেটি তদন্ত করে খতিয়ে দেখা দরকার। দেখেন, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে কিন্তু গতকাল তিনি কল করেছিলেন, তিনি সাংবাদিকও বটে। তিনি বললেন যে তাকে আমি ওই সময় অভ্যুত্থানের পরে প্রায় দিনই আমি তাকে সচিবালয়ে দেখেছি। এখন ওই সময় আমরা তো তাকে চিনতাম না, তিনি আসলে সরকারি কর্মকর্তা নাকি ছাত্র সমন্বয়ক নাকি অন্য কেউ। ওই সময় তো সচিবালয়ের কর্মকর্তারা অনেকে পরিবর্তন হয়ে কেউ গেছে আপনার মফস্বল শহরে, কেউ অন্য জেলায় গেছে, জেলাগুলো থেকে ঢাকায় আসছে বা সচিবালয়ে আসছে, কেউ কাউকে চেনে না। এখন ওই অবস্থায় এই তানভীর এই ডিসি নিয়োগ তিনি কিন্তু করেছেন। কোন প্রক্রিয়ায়, কিসের বিনিময়ে? এই মুহূর্তে আমি মনে করি গোয়েন্দা সংস্থার উচিত হবে, নতুন দলের উচিত হবে, এবং একই সাথে দুদকের উচিত হবে সেটি খতিয়ে বের করা, তদন্ত করা। আমি ইতিমধ্যে এই বিষয়টি কয়েকবার ক্লিয়ার করেছি, আবারও বলি। দেখেন, নুরুল হক নূর একটি দলের তিনি সভাপতি, তিনি কেন সেই প্রতিষ্ঠিত দলটি ছেড়ে তিনি নতুন একটি দলের দায়িত্ব নেবেন বা সেখানে যাবেন বা সেখানে যে কোনো একটি পদ দিলেই সেই পদ গ্রহণ করবেন, এই কথাগুলো যারা বলছে আমি মনে করি যে তারা বাতুলতা করছে। ইতিমধ্যে আমি খবর পেয়েছি হান্নান মাসুদকে দলের পক্ষ থেকে এক ধরনের ভর্ৎসনা করা হয়েছে, তাকে বলা হয়েছে যে তুমি কেন এই ধরনের বক্তব্য প্রকাশ করলে। দেখেন, হান্নান মাসুদ তিনি ইতিমধ্যে 21 টেলিভিশনের টকশোতে এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন, আমার সাথে ছিলেন সেই টকশোতে। যেহেতু তিনি দুঃখ প্রকাশ করেছেন, সুতরাং এই বিষয় নিয়ে আমি আর অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। তাকে আসলে চাপ দেওয়া হয়েছে যে আপনি সরে যান। দেখেন, আমরা কিন্তু সমস্ত গণমাধ্যমে দেখেছিলাম যে শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন তিনি সরে যাচ্ছেন, নতুন করে আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে কি করা হলো যে আরেকজনকে শিক্ষা উপদেষ্টা করা হলো। তো যাই হোক, ঘটনা যাই ঘটুক না কেন, তাকে আসলে ফোর্স করে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। এই এনজিও কর্মকর্তারা বা এনজিও এই গভর্নমেন্টের হর্তাকর্তা যারা ছিল, তারা সেই সাক্ষাতেরও ব্যবস্থা করেননি বা সুযোগ দেননি।
তাকে বলা হয়েছে যে আপনাকে পদত্যাগ করতে হবে, যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে। তিনি আসলে সম্মানিত মানুষ, তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, বেশ পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিত্ব ছিলেন। তিনি আসলে এটি মেনে নিতে পারেননি, যে কারণে তিনি আসলে পদত্যাগ করেছেন। না, এটি তো আসলে কোনো সঠিক নিরপেক্ষ পদ্ধতি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। দেখেন, একটি পরিবারে বাবা মা কিন্তু ভিন্ন মত পোষণ করে ভোট দেওয়ার ক্ষেত্রে, ভাই বোন করে। তো প্রক্সি ভোট মানে কি? প্রক্সি ভোট মানে আপনি আমার বিশ্বস্ত, আপনি আমার ভাই, আপনি আমার ভোট দিয়ে দিবেন। এখন আপনি সেই ভোটটি আসলেই কি আমি যাকে দিতে বলবো তাকে দিবেন নাকি দিবেন না? তো সেটি আসলে আমি মনে করি এই মুহূর্তে বাস্তবসম্মত না। বরং অনলাইনে ভোটিং সিস্টেম করা যেতে পারে, অথবা আপনার দূতাবাসে সেখানে আপনার সরাসরি ভোট গ্রহণের ব্যবস্থা থাকতে পারে। মনে করেন যে আমেরিকাতে, সেখানে বাংলাদেশ সরকার চাইলে 10টি বুথ আমেরিকা সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে বিভিন্ন আপনার প্রদেশে সেখানে কিন্তু স্থাপন করতে পারে, বা আমাদের যে দূতাবাস রয়েছে সেখানে করতে পারে। সরকার চাইলে এগুলো করতে পারে, কিন্তু সরকার এই প্রক্সি ভোট করতে চাই, ওই যে প্রক্সি পরীক্ষার মতন, যে আমার অবর্তমানে তুমি পরীক্ষা দিবা। তো এটি তো আসলে কোনোভাবেই কার্যকর না। আমরা মনে করি যে প্রক্সি ভোট না, অনলাইন ভোট অথবা সরাসরি ভোটের ব্যবস্থা করতে হবে। সরকারের ব্যর্থতা, সরকার পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছে না, আইনের শাসন নাই, পুলিশ ফাংশন করতেছে না। এই কারণে মানুষ শুধুমাত্র ধর্ষণ না, চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, দখলদারিত্ব, সামাজিক বিশৃঙ্খলা, মারামারি সবই তো চলতেছে। এই যে একজন উপদেষ্টা বলেছেন যে দেশে এখন যুদ্ধ চলছে, যুদ্ধ অবস্থা। কেন বলতেছেন? কারণ তিনি বুঝতেছেন যে দেশের অবস্থা খুবই খারাপ। এখন তারা কন্ট্রোল করতে পারতেছে না। তারা একদিকে কন্ট্রোল করতে পারতেছে না, আবার যোগ্যদেরকে সরকারে অন্তর্ভুক্ত করতেছে না। তার মানে তারা কি চায়? তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ লাগিয়ে রেখেছে। দেশে ধর্ষণের ঘটনা ঘটছে, এটি সবসময় ঘটে, নতুন না। যেহেতু একটি ঘটনা আলোচনায় এসেছে, সেই কারণে সিরিজ ঘটনা আমাদের সামনে আসতেছে। আপনারা দেখেছেন যে যখন একটি বিল্ডিংয়ে আগুন লাগে, আশপাশে আরো বিভিন্ন জায়গায় আগুন লাগে, মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়। ঠিক একইভাবে মিডিয়াতে এই ঘটনা ফলাও করে প্রচার করা হচ্ছে, কিন্তু এই ঘটনা সবসময় ঘটে। সমাজে এই ঘটনাগুলো আমরা দেখেছি টাকার বিনিময়ে বা পারিবারিক মীমাংসা করা হয় পারিবারিকভাবে, অথবা সালিশিভাবে মীমাংসা করা হয়। কিন্তু এই ঘটনাগুলো সবসময় ঘটে। এটি শুধুমাত্র এখনকার ঘটনা না যে এখন শুধুমাত্র একজন শিশুকে ধর্ষণ করা হচ্ছে। এরকম অসংখ্য শিশুকে প্রায় প্রতিনিয়ত আজকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়। এটি বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের চিত্র। মিডিয়াতে এসেছে বলে আমরা মনে করতেছি যে এটি মনে হয় মাত্র এখন ঘটতেছে, না, সবসময় ঘটে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না, গণমাধ্যমকে ভয় দেখানো হচ্ছে। ইতিমধ্যে নিউজ হয়েছে, তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বড় বড় নেতারা গিয়েছে, হুমকি দিয়েছে, অমুক সাংবাদিককে সরিয়ে দাও, অমুককে চাকরিচ্যুত করো, অমুককে ঢুকাও। এগুলো তো ঘটেছে, সাংবাদিকরাই প্রকাশ করেছে, আপনারাই করেছেন, আমরা তো দেখেছি মাত্র। সুতরাং গণমাধ্যম যে স্বাধীন, আমি কয়েকটা টকশোতে গিয়েছি, তিনি ওইখানে সাংবাদিকরা আমাকে বলেছে যে আসলে আগের মতন অবস্থা রয়ে গেছে, আমরা এখনো ভয়ে থাকি যে কি প্রচার করবো আর কি করবো না। এই যে একটি সংবাদ হুট করে ডিলিট করে ফেলাইলো, কেন? সব কি ভুয়া? যদি আপনার কোনো অভিযোগ থাকতো আপনি প্রতিবাদ লিপি দিতেন, সংবাদটা ডিলিট করে দিল। এর পিছনে তো কারণ আছে, কারণটা খতিয়ে দেখেন। গণমাধ্যম এখনো পর্যন্ত পুরোপুরি স্বাধীন হয়নি। এই যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখনো পর্যন্ত তো আমরা আসলে সেই সংস্কার কমিশন আসলে কি করতেছে আমরা জানি না। প্রাথমিক একটি নির্দেশনা দিত, 7 মাসেও কি গণমাধ্যমকে কোনো নির্দেশনা দেওয়া গেছে? একজন উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা পদত্যাগ করেছেন। আসলে তার 7 মাসে গণমাধ্যমকে নিয়ে তার কাজটাকে আমরা জানি কতটুকু পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদী গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কতটুকু নিয়েছে জানি আমরা? জানি না। আজকে তিনি বলছেন যে সরকার গণহত্যার বিচার এবং কতটুকু রাষ্ট্র সংস্কার করতে চাই, আমরা কড়াই গণ্ডায় হিসাব নিতে চাই। তো আপনি যখন ছিলেন, আপনি যে দায়িত্ব পালন করেছেন, আপনার দায়িত্ব কতটুকু আসলে সঠিকভাবে পালন করেছেন, আমরা কি কড়াই গণ্ডায় হিসাব আপনার কাছে চাইতে পারি না? অবশ্যই চাইতে পারি। গণমাধ্যম এখনো পর্যন্ত স্বাধীন হয়নি। গণমাধ্যম স্বাধীন এই সরকার করতে আদৌ চায় কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। প্রধান উপদেষ্টা কি এখনো পর্যন্ত আপনারা বাংলাদেশের যারা সাংবাদিক কারোর সামনে সাক্ষাৎকার দিয়েছে, প্রেস ব্রিফিং করেছে? করে নাই। তিনি ওই যে বিদেশের ছোটখাটো গণমাধ্যম পাইলেও সেখানে সাক্ষাৎকার দেন। বাংলাদেশে কোনো টেলিভিশনে বলেন, অধিকাংশ বা আপনার প্রেস ব্রিফিং বলেন, তিনি সাক্ষাৎকার দিতে চান না। তিনি সবসময় বাংলাদেশের গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। মানে আপনার দেশের গণমাধ্যম ভাঙা হোক, চোরা হোক, খারাপ হোক, ভালো হোক, আপনাকে তো ডাকতে হবে, কথা বলতে হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণমাধ্যমকে গুরুত্ব দেন বলে আমার কাছে মনে হচ্ছে না।